ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের সঙ্গে ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। ভয়েস মানে বাচ্য, চেঞ্জ মানে পরিবর্তন। ভয়েস চেঞ্জ মানে বাচ্য পরিবর্তন, অর্থাৎ আমরা কিন্তু গ্রামারের মূল পর্বে ঢুকে পড়ছি। খেয়াল রাখতে হবে। তাহলে দ্য ওয়ে অর ম্যানার অফ এক্সপ্রেসিং দ্য মুড অফ ভার্ব ইজ কল্ড ভয়েস। ভার্ব এর মুড অর্থাৎ ভাবকে প্রকাশ করবার যে পদ্ধতি তাকে বলা হয় ভয়েস। অর্থাৎ আর একটু সহজ করে বললে ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই ভয়েস বা বাচ্য বলে। এখন কথা হলো ভয়েস কত প্রকার। ভয়েস ইজ অফ থ্রি কাইন্ডস। ভয়েস মানে বাচ্য তিন প্রকারের হয়, অর্থাৎ ডিভাইডেড ইন্টু থ্রি কাইন্ডস। অ্যাজ নাম্বার 1 অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস মানে কর্তৃবাচ্য। অ্যাক্টিভ ভয়েস when the subject own self accomplishes any work। যখন সাবজেক্ট নিজেই কোনো কাজ সম্পাদন করে। আই অর্থাৎ আই মানে হচ্ছে ইডেস্ট বা দ্যাট ইজ অর্থাৎ when the subject is the doer, when the subject himself or herself or itself or themselves। তাহলে সাবজেক্ট যদি একটি মাত্র ছেলে হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে হিম হবে, হিমসেলফ হবে। ঠিক তেমনি একটি যদি মেয়ে হয়, হারসেলফ হবে। একটা মাত্র বস্তু হলে ইটসেলফ, আর প্লুরাল নাম্বার হলে দেমসেলফস। এই জন্য দ্য সাবজেক্ট ইজ দ্য ডুয়ার। যখন সাবজেক্ট নিজেই কর্তা বা অ্যাক্টর, তখন তাকে বলা হবে ইজ কল্ড দ্য অ্যাক্টিভ ভয়েস। ফর এক্সাম্পল, ইজি মিনস ফর এক্সাম্পল, এক্সাম্পলি গ্রাসিয়া বা ফর এক্সাম্পল সেক। তাহলে ইজি, ফর এক্সাম্পল দ্য বয় ইজ রিডিং আ বুক। বালকটি ইজ রিডিং অ্যামিজার প্লাস V1 প্লাস ING, দ্যাট মিনস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা ক্রিয়ারূপ হচ্ছে তেছি, তেছো, তেছেন, তেছিস ইত্যাদি ইত্যাদি। তাহলে দ্য বয় ইজ রিডিং, বালকটি পড়িতেছে, আ বুক একটা বই। এবার দেখো প্যাসিভ ভয়েস কাকে বলে। এই সেন্টেন্সটায় দ্য বয় হলো ডুয়ার। দ্য বয় অর্থাৎ সাবজেক্ট, এই সাবজেক্টটাই হচ্ছে ডুয়ার এবং সাবজেক্ট অ্যাক্টিভ রয়েছে, তাই একে অ্যাক্টিভ ভয়েস বলা হয়। এবার দেখো প্যাসিভ ভয়েস, কর্মবাচ্য। when the work is done by someone, যখন কাজটা অন্য কারোর দ্বারা করা হয়। সাবজেক্ট ডাইরেক্টলি করছে না, সাবজেক্টকে দিয়ে করানো হচ্ছে। অর্থাৎ when the work is done by the subject, সাবজেক্টকে দিয়ে করানো হচ্ছে, ইজ কল্ড প্যাসিভ ভয়েস। তখন তাকে প্যাসিভ ভয়েস অর্থাৎ কর্মবাচ্য বলা হয়। ফর এক্সাম্পল, আ বুক ইজ বিং রেড বাই দ্য বয়। একটা বই পড়া হচ্ছে, ইজ বিং রেড, পড়া হচ্ছে, বাই দ্য বয়, বালকটির দ্বারা। এটাকেই যদি অ্যাক্টিভ করে বলি তাহলে দাঁড়ায় দ্য বয় ইজ রিডিং আ বুক। অর্থাৎ টেন্সের স্ট্রাকচারটা ভালো করে দেখে আসতে হবে। ডবল স্ট্রাকচার অফ টেন্সেস, অর্থাৎ আমাদের টেন্স পার্ট 2, সেই ভিডিওটা ভালো করে দেখে আসতে হবে, তাহলে কিন্তু এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য বলেছি ভিডিওগুলো দেখার সময় তোমরা কিছুতেই স্কিপ করবে না, অ্যাটলিস্ট ফর দ্য ফার্স্ট টাইম। প্রথমবার দেখার সময় উইথ ইমেন্স কনসেন্ট্রেশন, উইদাউট স্কিপিং ভিডিওটা কমপ্লিটলি দেখো, তাহলে দেখবে ফুল ক্লিয়ার হয়ে যাবে গ্রামারটা। বারবার একই জিনিস ঘুরে ফিরে আসতে থাকবে। টেন্সেও যে আলোচনা করেছি, ভয়েসেও দেখো সেই আলোচনা চলে এলো। এখানে আছে অ্যামিজার প্লাস V1 প্লাস ING, এখানে হয়ে গেল অ্যামবিং, ইজবিং, আরবিং প্লাস V3, দ্যাট মিনস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েস, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। এবার দেখো আরো একটা আছে ভয়েস আছে কজি প্যাসিভ ভয়েস, কর্মকর্তৃবাচ্য। কর্মকর্তৃবাচ্য when the voice is active in form, ফর্মের ক্ষেত্রে সে অ্যাক্টিভ আছে, গঠনের ক্ষেত্রে অ্যাক্টিভ আছে, বাট প্যাসিভ ইন সেন্স, কিন্তু সেন্সের দিক থেকে সে প্যাসিভ আছে। অর্থাৎ when the idest, that is when the subject acts as the when the object acts as the subject, যখন কর্মটা কর্তা হিসাবে কাজ করে, is called quasi passive voice, তখনই তাকে quasi passive voice বলা হয়। কর্ম যদি কর্তা হিসাবে
কাজ করে, তবেই তাকে কজি প্যাসিভ বলা হয়। ফর এক্সাম্পল, দ্য স্টোন ফিলস রাফ, পাথরটা খসখসে অনুভূত হয়। দ্য ড্রামস আর বিটিং, ড্রামটা বাজছে, তাই না? ড্রাম একা একা বাজতে পারে না, ড্রামকে কেউ বাজায়। তাহলে ড্রামটা ছিল মূলত অবজেক্ট, সেই এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে। আবার নাম্বার ওয়ানেও দেখো, স্টোনটা কখনো খসখসে লাগে না, কর্কশ লাগে না। আমরা ওতে হাত বোলাই বা টাচ করি, তখন আমাদের কাছে স্টোনটা ওই কর্কশ বা রাফ অর্থাৎ অমসৃণ লাগে বা মনে হয়। তাহলে এক্ষেত্রে সব দুটো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অবজেক্টটাই সাবজেক্ট হিসাবে কাজ করছে। when the object acts as the subject, তাহলে অবজেক্টটা সাবজেক্ট হিসাবে কাজ করছে, তাই এগুলোকে কজি প্যাসিভ ভয়েস বলা হয়। এবার দেখো টেবিল অফ ভার্বস ইন অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস অ্যাকর্ডিং টু টেন্সেস, টেন্স অনুযায়ী অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের ভার্বের তালিকা। অর্থাৎ ভার্বটাকে চেঞ্জ করাটাই হচ্ছে মেইন কাজ। আপাতত 12টা টেন্স অনুযায়ী দেখাচ্ছি, টেন্সের বাইরেও যেগুলো আছে সেগুলো আমি পরবর্তীতে তোমাদের দেখাবো। দেখো 12টা টেন্স অনুযায়ী আমরা টেন্সের ডবল স্ট্রাকচারেও কিন্তু এই বিষয়টাই দেখিয়েছিলাম। খুব ভালো করে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে, এই জন্য বলেছি প্রত্যেকটা ভিডিও খুব মন দিয়ে দেখতে হবে, তাহলে জিনিসটা মানে সো ইজি, একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখো V1 ইকুয়াল টু এম ইজ আর প্লাস V3, অর্থাৎ এম অথবা ইজ অথবা আর বুঝে নিতে হবে, এম ইজ আর প্লাস V3। আবার দেখো V1 এর সঙ্গে এস বা ইএস যোগ থাকলেও সেই একই ব্যাপার, কারণ V1 মানেও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ইফ দ্য সাবজেক্ট ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, there will be added s or es to the verb, ভার্বের সাথে তখন s by s যোগ হয়, তার মানে এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আবার নিচে দেখো ডু বা ডাজ প্লাস V1, তাহলে ডু বা ডাজ, ডু হলো V1 আর ডাজ হচ্ছে ডু এর সঙ্গে s by s অ্যাড হলো, V1 এর সঙ্গে s by s অ্যাড হলো, তার মানে এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে V1 অবলিক s or es থাকলেও সেই am is are প্লাস V3 হবে। আবার ডু ডাজ V1 থাকলেও am is are প্লাস V3 হবে। ডু ডাজ V1 কখন থাকবে? হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকবে, না হয় নেগেটিভ সেন্টেন্সে থাকবে। এক্সাম্পলে আমি তোমাদেরকে পরবর্তীতে দেখাচ্ছি বিষয়টা। নাম্বার 2 দেখো, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট ক্লিয়ার হয়ে গেল। নাম্বার 2 প্রেজেন্ট কন্টিনিউয়াস, am is are V1 ing, দ্যাট মিনস am অথবা is অথবা are প্লাস V1 প্লাস ing ইকুয়াল টু, মানে এটা যদি থাকে তাহলে তুমি প্যাসিভে গিয়ে কি করবে? am being, is being, are being প্লাস V3। নাম্বার 3 তে দেখো অ্যাক্টিভ ভয়েসে থাকবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 ইকুয়াল টু প্যাসিভে থাকবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস V3। নাম্বার 4 প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস V1 প্লাস ing ইকুয়াল টু প্যাসিভ ভয়েসে থাকবে হ্যাভ বিন বিং, হ্যাজ বিন বিং প্লাস V3। এই টেন্স প্লাস এইরকম 4টে টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই 4টে টেন্সের বর্তমানে বাংলা মিডিয়ামে ভয়েস চেঞ্জ করা হচ্ছে না, কিন্তু এগুলোরও ভয়েস চেঞ্জ হয়, তোমাদের শিখে রাখতে হবে, কারণ প্রাচীন রাইটাররা এগুলো ইউজ করেছে এবং কম্পিটিটিভ এক্সামেও তোমাকে কোনো ছাড় দেওয়া হবে না। এই 4টে টেন্সের ভয়েস চেঞ্জও তোমার যে কোনো মুহূর্তে এসে পড়তে পারে, অতএব দেখিয়ে দিলাম, তোমরা দেখে রাখো। তাহলে হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস V1 প্লাস ing ইকুয়াল টু প্যাসিভ ভয়েসে গিয়ে হবে হ্যাভ বিন বিং, হ্যাজ বিন বিং প্লাস V3। অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাচ্ছে, আবার উল্টে প্যাসিভ থেকেও কিন্তু আমাদের অ্যাক্টিভে আসতে হবে সমভাবে, সেম কাইন্ড। এবার দেখো পাস্ট ইনডেফিনিট টেন্সটা দেখাই। V2 ইকুয়াল টু ওয়াজ ওয়ার প্লাস V3, V2 ইকুয়াল টু ওয়াজ ওয়ার প্লাস V3। আমি আগেও বলেছিলাম টেন্স আলোচনার ক্ষেত্রে যে একটা ভার্বের V2 এবং V3 যদি সেম হয়, V2 মানে ভার্বের পাস্ট ফর্ম এবং V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, এই দুটো যদি সেম হয় তাহলে তোমরা কি করে বুঝবে ওটা V2 বা V3, কি করে বুঝবে?
যদি দেখো ওর বাম সাইডে কোনো অক্সিলারি ভার্ব নেই তবেই ও V2, মেইন ভার্বের ক্ষেত্রে। যদি দেখো বাম সাইডে অক্সিলারি ভার্ব নেই তবেই সে V2, আর বাম সাইডে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সে V3। তোমরা দেখেছো টেন্সের ক্ষেত্রেও দেখেছো, এক্ষেত্রেও দেখছো, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে তাকিয়ে খেয়াল করে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে V3 এর আগে কোনো না কোনো অক্সিলারি ভার্ব আছে। এছাড়া যদি কোথাও ডাইরেক্ট V3 পাও, বাম সাইডে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে সেটা বুঝে নেবে সেটা মেইন ভার্ব নয়, সেটা আছে পাস্ট পার্টিসিপেল ফর্ম, দ্যাট মিন্স পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আসো মূল পয়েন্টে ফিরে যাই। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স, V2 যদি থাকে অ্যাক্টিভে, প্যাসিভে থাকবে ওয়াজ আর V3। আবার ঠিক ওই দেখো প্রেজেন্ট ইনডেফিনিটের মতো পাস্ট ইনডেফিনিটটাকেও আমি একটু দেখাই। যদি ডিড প্লাস V1 থাকে তাহলেও কিন্তু একই সিস্টেম। তাহলে এই ডিড কখন থাকবে? হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকবে, না নেগেটিভ সেন্টেন্সে থাকবে। অর্থাৎ নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে অক্সিলারি ভার্ব মাস্ট, সেই ক্ষেত্রে ডিড থাকে, ডিড প্লাস V1। তাহলে আরো শিখে নিলাম ডু, ডাজ এবং ডিড। ডু, ডাজ, ডিড এদের পরে সর্বদা V1 থাকে। এই সব পয়েন্ট কথাগুলো পয়েন্ট করে রাখবে এবং মনে রাখবে। তাহলে এর ক্ষেত্রেও কিন্তু ওয়াজ আর প্লাস V3 হবে। এবার দেখো পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ অথবা ওয়ার প্লাস V1 প্লাস আইএনজি যদি থাকে তাহলে প্যাসিভ ভয়েসে গিয়ে হবে ওয়াজ বিং, ওয়ার বিং প্লাস V3, ওয়াজ বিং অথবা ওয়ার বিং প্লাস V3, অর্থাৎ অ্যাকর্ডিং টু সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট সিঙ্গুলার হলে ওয়াজ হবে, সাবজেক্ট প্লুরাল হলে ওয়ার হবে। এটা হচ্ছে নর্মাল কথা। এবার দেখো নাম্বার 7, পাস্ট পারফেক্ট টেন্স, অ্যাক্টিভে থাকবে হ্যাড প্লাস V3, প্যাসিভে গিয়ে হবে হ্যাড বিন প্লাস V3। আবার ঠিক তেমনিভাবে যদি তোমার কোশ্চেনে প্যাসিভ থাকে, হ্যাড বিন প্লাস V3 থাকে, তুমি অ্যাক্টিভে গিয়ে হ্যাড প্লাস V3 করে দেবে, তাহলে অ্যাক্টিভ হয়ে যাবে। নাম্বার 8, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাড বিন প্লাস V1 প্লাস আইএনজি, অ্যাক্টিভে থাকবে হ্যাড বিন প্লাস V1 প্লাস আইএনজি, প্যাসিভে হবে হ্যাড বিন প্লাস V3। তাহলে এবার নাম্বার 9, ফিউচার ইনডেফিনিট টেন্স, অ্যাক্টিভ ভয়েসে যদি থাকে শ্যাল অথবা উইল প্লাস V1, তাহলে প্যাসিভে হবে শ্যাল বি অথবা উইল বি প্লাস V3। একইভাবে যদি তোমাকে প্যাসিভ ভয়েসের সেন্টেন্সটাই কোশ্চেনে দেয় তাহলে সেখানে থাকবে শ্যাল বি অথবা উইল বি প্লাস V3, তুমি অ্যান্সারে অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে লিখে দেবে শ্যাল অথবা উইল প্লাস V1। নাম্বার 10, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, শ্যাল বি অথবা উইল বি প্লাস V1 প্লাস আইএনজি ইকুয়াল টু প্যাসিভ ভয়েসে হবে শ্যাল বি বিং অথবা উইল বি বিং প্লাস V3। দেখো নাম্বার 11, ফিউচার পারফেক্ট টেন্স, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস V3, এটা থাকবে অ্যাক্টিভ ভয়েসে। তাহলে অ্যাক্টিভ ভয়েসে যদি থাকে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস V3, তাহলে প্যাসিভ ভয়েসে তুমি লিখবে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস V3। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস V1 প্লাস আইএনজি ইকুয়াল টু প্যাসিভ ভয়েসে হবে শ্যাল হ্যাভ বিন বিং অথবা উইল হ্যাভ বিন বিং প্লাস V3। আমি টেন্স ডবল স্ট্রাকচার করার সময় বলেছিলাম প্যাসিভ ভয়েসে অলওয়েজ V3 থাকে, অর্থাৎ মূল ভার্বটা সর্বদা V3 হয়ে যায়। এক্ষেত্রেও তোমরা দেখলে প্রত্যেকটা সেকেন্ড স্ট্রাকচার, দ্যাট মিন্স প্যাসিভ ভয়েস, সেখানে কিন্তু মেইন ভার্বটা V3, দ্যাট মিন্স ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়ে গেছে প্রত্যেকটা টেন্সে। যাই হোক ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা সেন্টেন্স ওয়াইজ ভয়েসটাকে কেমন করে চেঞ্জ করতে হয় সেটা দেখব। তবে আমার এই আলোচনা যদি তোমাদের ভালো লাগে এবং যদি এর দ্বারা
তোমরা সত্যিই উপকৃত হয়ে থাকো, তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তোমাদের সকল বন্ধু ও আত্মীয়দের নিকট এটি শেয়ার করো এবং প্রতিটি নতুন আপডেট পেতে বেল আইকন ক্লিক করে অতি অবশ্যই সঙ্গে থাকো। তাহলে দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করবার নিয়ম। আমরা 12টি টেন্সকে অতি সহজে আয়ত্তে নিয়ে চলে এসেছি। এরপরে এই দেখো, আমরা টেন্স বলতে 12টাকেই বুঝি জেনারেলি। এরপরে আরও কিছু কথা থাকে, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্ডিশনাল টেন্স, পাস্ট কন্ডিশনাল টেন্স। অর্থাৎ এই আলোচনাগুলো এখানে করা সম্ভব নয়, সেখানে মডেল অক্সিলারি ভার্বের ব্যাপারটা চলে আসে, ওটাকেও আমরা দেখাবো অন্য ক্লাসে ভিন্নভাবে। তাহলে 12টি টেন্সের স্ট্রাকচারগুলো তোমরা দেখে নিয়েছো। টেন্স ওয়াইজ বারবার করে 12টা টেন্সকে দেখাতে হলো না, একটা টেবিল বা একটা চার্টের মধ্যে আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পেরেছি এবং আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। যদি টেন্সের স্ট্রাকচারগুলো, টেন্সের যে দুটো ভিডিও আমাদের আছে, টেন্স পার্ট 1 অ্যান্ড টেন্স পার্ট 2, যদি তোমরা দেখে আসো একবার, তাহলে এখানে বুঝতে আশা করি একটু অসুবিধা হবে না। এবার দেখো তোমরা তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করবার নিয়ম, রুল ফর চেঞ্জিং ভয়েস অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। রুল ফর চেঞ্জিং ভয়েস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করবার নিয়ম দেখো। নাম্বার 1-এ সাবজেক্টিভ ফর্ম অফ অবজেক্ট, অর্থাৎ অবজেক্টটাকে ধরে সাবজেক্ট করে দাও, অবজেক্টকে সাবজেক্ট করে দাও। এখানে একটা প্রশ্ন, আমরা অবজেক্ট চিনব কেমন করে, সাবজেক্ট চিনব কেমন করে, আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাবজেক্ট অবজেক্ট চেনার উপায়টা খুব সহজে বুঝিয়ে দেব, অর্থাৎ তোমাদের হাতে আমি রুলগুলো তুলে দেব। তাহলে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করে দাও। নাম্বার 2, অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব অ্যাকর্ডিং টু দ্য টেন্স অ্যান্ড নিউ সাবজেক্ট। অর্থাৎ নাম্বার 2-এ টেন্স ও নতুন সাবজেক্ট, যে অবজেক্টটাকে তুমি সাবজেক্ট বানালে সেই সাবজেক্ট, অর্থাৎ সেই নতুন সাবজেক্টটা অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। তার মানে টেন্স অনুযায়ী আসবে, সাবজেক্ট অনুযায়ী, নতুন সাবজেক্ট অনুযায়ী বসবে। এটাই সিস্টেম। টেন্স অনুযায়ী আসবে কেমন, যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে অ্যাম, ইজ, আর, 3টে আসবে, অ্যাম অথবা ইজ অথবা আর। তুমি কাকে বসাবে, সাবজেক্টকে বিবেচনা করে, সাবজেক্টের নাম্বার, পার্সন, এইগুলো বিবেচনা করে, এইগুলো হিসাব করে সেখানে তুমি অ্যাম হলে অ্যাম বসাবে, ইজ হলে ইজ বসাবে, আর হলে আর বসাবে। তাই বলা হয়েছে অক্সিলারি ভার্বটা টেন্স অনুযায়ী আসে এবং সাবজেক্ট অনুযায়ী বসে। নাম্বার 3, V3, দ্যাট মিনস ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম অফ দ্য মেইন ভার্ব। মেইন ভার্বের V3 অর্থাৎ মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটা বসবে, প্লাস রেস্ট বা আদার্স বা রিমেইনিং আফটার অবজেক্ট। অবজেক্টের পর থেকে যে বাকি অংশটা থাকবে সেই অংশটা লিখে দেবে, রেস্ট বা আদার্স বা রিমেইনিং আফটার অবজেক্ট। অবজেক্টের পরে গিয়ে যে আদার্স কথাগুলো থাকবে বা বাকি অংশ থাকবে সেটাকে তোমরা লিখে দেবে। প্লাস নাম্বার 5-এ বাই বসে। তবে কিছু কিছু ভার্ব আছে যাদের সঙ্গে বাই আসে না, অর্থাৎ যাদেরকে বাই ফলো করে না, দেখো সেখানে অ্যাট বা ইন বা অন বা উইথ বা টু ইটিসি এইসব প্রিপোজিশনগুলোই কিন্তু বসে। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই, আই নো হিম, হি ইজ নোন টু মি। আই নো হিম, হি ইজ নোন টু মি। নো ভার্বের পরে বাই বসে না, টু বসে। এমনিভাবে আমি দেখাবো, সবগুলোই তোমাদেরকে দেখাবো। তবে জেনারেলি বাই বসে, জেনারেলি বাই বসে। প্লাস নাম্বার 6, অবজেক্টিভ ফর্ম অফ দ্য সাবজেক্ট। সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা বসে, অর্থাৎ সাবজেক্টকে অবজেক্ট বানিয়ে দাও। তোমরা পার্সন চেঞ্জিংয়ে চলে যাবে, অর্থাৎ যে ভিডিওটা আমাদের আছে কাইন্ডস অ্যান্ড ফর্মস অফ পার্সন, ওখানে তোমরা এই সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট ফর্মটা কমপ্লিটলি পেয়ে যাবে। কার সাবজেক্ট কি হয়, কার অবজেক্ট কি হয়, কার অ্যাডজেক্টিভ পসেসিভ।
এবার এখানে আরেকটি কথা, সেটা হচ্ছে যে আমি নাম্বার 4-এ রেস্ট বা আদার্স লিখেছি। এই রেস্ট বা আদার্সটা কিন্তু তোমরা একবারে লাস্টেও নিয়ে যেতে পারো, অর্থাৎ 4 নম্বরে বাই বসে যাবে, 5 নম্বরে ওই সাবজেক্টের অবজেক্ট ফর্মটা বসিয়ে দেবে, তারপরেও কিন্তু তোমরা এই আদার্সকে লিখতে পারো। আমি এক্সাম্পল দিয়ে তোমাদের জিনিসটা বোঝাবো, চিন্তা নেই। তবে কথা হচ্ছে এই রুলটাই সব থেকে মানে মোস্টলি অ্যাকসেপ্টেড। কম্পিটিটিভ এক্সাম যারা দেবে তারা কিন্তু এই রুলটাকেই ফলো করতে হবে, অথবা স্টুডেন্টরাও এই রুলটাই যদি ফলো করো তাহলে বেশি ভালো হবে। মিনিংটাকেও খেয়াল রাখতে হয়, কোথায় কোনটা দিলে মিনিংফুল বেশি হয় সেটাও একটু খেয়াল রাখতে হয়। যেমন ধরো এক্সাম্পল আমরা দেখো অ্যাক্টিভ ভয়েসে কি আছে, হি ইজ টিচিং হার টু রাইট এ লেটার। তাহলে এই সেন্টেন্সকে আমাকে এই সেন্টেন্সটা দেওয়া হয়েছে চেঞ্জ করে প্যাসিভ করবার জন্য। তাহলে আমি প্রথমে কি করব, নাম্বার 1 আমাকে কি করতে বলা হয়েছিল, সাবজেক্টিভ ফর্ম অফ অবজেক্ট। তাহলে তার মানে অবজেক্টের সাবজেক্টটাকে আমাকে লিখতে হবে। এখানে অবজেক্ট কি আছে, হি ইজ টিচিং হার, তিনি শিক্ষা দিচ্ছেন তাকে, মানে হারটা হচ্ছে অবজেক্ট। লেটারকে তিনি শিক্ষা দিচ্ছেন না, তাহলে লেটার অবজেক্ট নয়। এখানে অবজেক্ট হলো হার, মেইন ভার্ব হচ্ছে টিচিং, রাইটটা এখানে মেইন ভার্ব নয়, অথবা রাইটের অবজেক্টটাকে আমরা নেব না, আমরা মেইন ভার্ব হচ্ছে টিচিং, টিচিং এর অবজেক্ট হচ্ছে হার। কাকে শিক্ষা দিচ্ছেন, কাকে শেখাচ্ছেন, হার, তাকে, একটি মেয়েকে, এটাই হলো অবজেক্ট, এটাকেই সাবজেক্ট করবো। তাহলে হারের সাবজেক্ট কি, শি। আমরা পার্সন চেঞ্জিং এ দেখে এসেছি সাবজেক্ট অবজেক্ট কি করে করতে হয়, সেখান থেকে আমরা জেনেছি হারের সাবজেক্ট শি। এবার এখানে কি আছে, am is are প্লাস V1 প্লাস ing আছে। তাহলে am is are প্লাস V1 প্লাস ing থাকলে সেখানে কি করতে হয়, am being, is being, are being, এই তিনটের যে কোনো একটি বসাতে হয়, প্লাস V3 লিখতে হয়। তাহলে হি বা শি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর অলওয়েজ ইজ বসে, আমও বসবে না, আরও বসবে না। is used only after third person and singular number। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর ইজ বসে, এই জন্য আমরা এখানে ইজ বিং লিখেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে নাম্বার 1 হয়ে গেল, নাম্বার 2ও হয়ে গেল, ইজ বিং বসে গেল। নাম্বার 3তে বলেছে V3 লেখো, মেইন ভার্বের V3 লেখো, বসিয়ে দিয়েছি মেইন ভার্ব টিচ থেকে হয় টট। তারপরে আমাদেরকে বলেছে রেস্ট বা আদার্স বা রিমেইনিং আফটার অবজেক্টের পর থেকে বাকি অংশটা লিখে দাও। তাহলে হারের পরে কি আছে, টু রাইট এ লেটার, সেটুকু আমি লিখে দিয়েছি যে টু রাইট এ লেটার। নাম্বার 5-এ কি বলেছে, বাই বসিয়ে দাও, বসিয়ে দিয়েছি বাই। নাম্বার 6-এ কি বলেছে, অবজেক্টিভ ফর্ম অফ সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট এর অবজেক্ট ফর্মটা লিখে দাও। তাহলে এখানে সাবজেক্ট কি ছিল, হি, কে শিক্ষা দিচ্ছে, সে, হি, একজন ছেলে বা একজন পুরুষ মানুষ। হি এর অবজেক্ট কি, হিম, হি থেকে হয় হিম, লিখে দিয়েছি হিম। অর্থাৎ অ্যান্সারটা আমি পেয়ে গেলাম। একবার জাস্ট রুলে যা যা করতে বলেছে আমি জাস্ট তাই করে দেবো, আমাকে আর কিছু ভাবতে হবে না, আমাকে যা যা করতে বলা হলো তাই করে দেবো। এবার আমি যেটা তোমাদেরকে বলেছিলাম রেস্ট বা আদার্সটা লাস্টেও লেখা যায়, সেই অ্যান্সারটা আমি একটু তোমাদেরকে বলি, দেখো কেমন দাঁড়ায়। শি ইজ বিং টট বাই হিম টু রাইট এ লেটার, শি ইজ বিং টট বাই হিম টু রাইট এ লেটার, এটাও আমরা অ্যান্সারে লিখতে পারি। তবে যেটা লিখেছি এটাই হচ্ছে মোস্ট অ্যাকসেপ্টেড, মিনিংটাও ভালো হয় এতে। শি ইজ বিং টট টু রাইট এ লেটার, তাকে শেখানো হচ্ছে একটা চিঠি লেখা বাই হিম, তার দ্বারা।